টর্চার সেন্টার এটা সেটা করে রাখছে। না এমন কিছু ওখানে নাই, সব কোনো অন্ধকূপ ওখানে কিছু নেই। আপনি মানুষকে খুন করে সিমেন্ট দিয়ে চাপ ইয়ে করে ওই যে ভৈরব নদীতে ফেলাই দিতেন। ওই রশি দিয়ে এইভাবে ফ্যাস দিয়ে এইভাবে উঠে দুইজনে দুই মাথা টানলে, এক মাথা টানতেছে পারুক আর এক মাথা টানতেছে লিয়াকত লস্কর। ডাকলো, আমি গেছি। কে ডাকলো? ঈশ্বর সিদ্ধাস আমার ডাকতে, আমি গেছি, বলে আমাকে তোমার যাইতে হবে, রব্বার সঙ্গে যাইতে হবে। আমি আমি পারবো না, আমি যাইতে পারবো না। হ্যাঁ বান বান আমার বান্ধে ফেলাইলো, বান্ধে ফেলাই দিয়ে আমার দিকে হাত একটা কাঠের বাচ্চা দিয়ে একটা ডালা কাঠাই দিয়ে কাটতে ফেলাইছে, তারপর পাথর দিয়ে আবার এই পাও এই যে শেষে ফেলাইছে, পাওটা ভাঙ্গা আমার। তারপর সেইভাবে দীর্ঘদিন কষ্ট ক্লাস করতেছি। প্রথম নাম ছিল রাঙাচোর, রাঙাচোর থেকে আপনি কুলি হয়েছেন, কুলি থেকে আপনি মানুষের হাত কাটছেন, লুটপাট করছেন, তারপর নারীদের সম্ভ্রমহানি করেছেন। আপনি একজন ঘৃণ্য। ছোটবেলা থেকে ফিশিং ব্যবসা করতাম আমি। কিসের ব্যবসা? ফিশিং ব্যবসা, মাছের ব্যবসা। আমাকে বলেছিল যে আপনাকে বলেছিল? হ্যাঁ, কি বলেছিল? তার সে কন্ট্রাক্টরি করে। আপনার বয়স এখন কত? 40। 40? 48। 48 বছর থেকে আপনি খুলনায়? ছোটবেলা থেকে, 1 বছর বয়স থেকে খুলনা। 1 বছর বয়স থেকে খুলনা। আপনি না বললেন কিছুদিন পরে আসছি খুলনায়? এই কথা তো আমি বলিনি আপনাকে। কি বললেন তাহলে আপনি? আমাদের ছোটবেলা থেকেই খুলনা বলছি। আপনার যদি 1 বছর বয়সে আসেন আর বয়স যদি 48 হয়, তাহলে তো আপনি 48 বছর খুললেন না। মিথ্যা কথা বললেন একটা। আমি 1 বছর বয়সে খুলনা। মুসলমান, খাঁটি মুসলমান এরকম মিথ্যা কথা বলে? ছোটবেলায় খুলনাতে আসছি ভাই, খুব ছোট। আপনি বললেন না যে আপনার বয়স 48, তাহলে আপনি 48 বছরেই খুলনায় আছেন বললেন। খুলনাতেই তো আছি ছোটবেলা থেকে। খুলনায় হন নাই না। অগণতান্ত্রিক জবাবদিহি ব্যবস্থায় বেড়ে ওঠা এমনই এক সন্ত্রাসীর নাম এরশাদ শিকদার। খুব দুচরিত্র লোক ছিল। আমরা ভয়তে এই অঞ্চলে আসতাম না, কেউই আমরা আসতাম না। মোটামুটি কোন সময়ের জন্য আমরা ওই দিন বা কি রাত আমরা এই অঞ্চলে হাঁটা চলা করতাম। খুলনার যে ব্যবসায়ী কেন্দ্র, এই ব্যবসায়ী কেন্দ্র খুলনার থেকে আজকে যে ওই নপাড়ায় চলে গেছে, এর মূল ঘটনা সেখানে। তার পার্সেন্টেজ দিতে হবে। কেউ যদি মাল কেনে, এইখানে মাল আটকায় রেখে ওই তার টাকা দিয়ে নিতে হবে আগে, তারপরে ওই মাল নিয়ে যেতে হবে। ব্যবসায়ীরা এখান থেকে দোকান গুটাই নিয়ে ব্যবসায়ী কেন্দ্র উঠে গেছে। 48 বছর এখানে বসবাস করি আমি, অবশ্যই খুলির মতো পবিত্র ছিলাম। এই যে আপনারা জানতেন দুশ্চরিত্র, কোনো সময় পুলিশকে বা থানাকে? এগুলো পুলিশকে আমরা বলার কোনো ইয়ে রাখি না। তার কারণ যদি জানতে পারতো যে আমি বলছি বা আমি এটা ইনফর্ম করেছি, তাহলে দেখা যেত যে আমার মতন মানুষের যেখানেই থাকি আমার উঠে নিয়ে এসে ডেট করে। হ্যাঁ ঠিকই। এই ভয়ে কেউ আসতো না, মুখও খুলতো না ওনার জন্য। বর্তমান পুলিশ অনেকে ভয়তে মুখ খুলতো না, কারণ যাকে মুখ খুলতো, যে সাক্ষী তো তাকে এইভাবে মেরে ফেলতো। এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার আগে এরশাদ শিকদারের সন্ত্রাস, হত্যা, নারকীয় তাণ্ডবের ভয়াবহতার চিত্র অনেকেই জানত না। এরশাদ শিকদারের হত্যা আর সন্ত্রাসের ব্যাপ্তি যে কত লোমহর্ষক এবং ভয়াবহ, সে কথা প্রথম জানায় তার এক যুগের সহযোগী প্রধান দেহরক্ষী নূর আলম। যারা জব করার দরকার জব করে, যারা গুলি করার দরকার গুলি করে, যারা ফাঁসি দেওয়ার দরকার ফাঁসি দেয়। এই দিয়ে তো ওই জামসিমিত বান্দি নদীতে ফেলা যায়। এরপর বেরিয়ে আসতে থাকে নৃশংসতার একের পর এক বিবরণ। এই বিবরণ এরশাদকে এই সময়ের সবচেয়ে ঘৃণ্য নরপিশাচে পরিণত করেছে। এরপর সবাই মুখ খুলতে শুরু করে। 15 বছর আগের ঘটনা। তাই আমার এই মন্দিরে এখানে বসে ডাকলো, আমি গেছি। কে ডাকলো? ঈশ্বর সিদ্ধাস আমার ডাকতে, আমি গেছি, বলে আমাকে তোমার যাইতে হবে, রব্বার সঙ্গে যাইতে হবে। আমি আমি পারবো না, আমি যাইতে পারবো না। হ্যাঁ বান বান আমার বান্ধে ফেলাইলো, বান্ধে ফেলাই দিয়ে আমার দুইটা হাত একটা কাঠের বাচ্চা দিয়ে একটা ডালা কাঠাই দিয়ে কাটতে ফেলাইছে, তারপর পাথর দিয়ে আবার এই পাও এই যে শেষে ফেলাইছে, পাওটাও ভাঙ্গা আমার। তারপর সেইভাবে দীর্ঘদিন কষ্ট ক্লাস করতেছি। আপনি পুলিশকে বলেননি? পুলিশকে বলার কোনো মুখ ছিল না আমার। কাউকে বলা? আমার মাঝে ফেলাইতো। ওই শিববেরির মোড়ে আমি এরকম বসা চা খাচ্ছি, তখন এরা 20-25 জনে যাইয়া আমার ঘিরিয়ে ফেলে। 3 জন আমার ধরে। 3 জন কারা? নাম 3 জন। হ্যাঁ কারা? আবুল আর রফিক ছিল, সে মারা গেছে, আর সৌরভ ছিল, সেও মারা গেছে। এরা 3 জন আমার ধরে, আর এসে তো আমার প্রথম কোপটা দেয় আমার এসে ডাইন চোখে। এরশাদ কোপ দেওয়ার পরে আরো আমার গায়ে 5টা কোপ থাকে। এই গেটের উপরে কোপ আছে, এই যে কোপ আছে, এই যে কোপ আছে। এই কোপাই আমার শিববেরির মোড়ে ফালাই দিয়ে চলে যায়। আর যারা মারা গেছে তাদের অনেক পরিবার জানতেই পারেনি তারা কোথায়।
নূর আলমের বক্তব্য থেকেই প্রথম জানা যায় এরশাদ শিকদার তাদের হত্যা করেছে। এর আগে এই পরিবারগুলোর জীবন কাটত ধুঁকে ধুঁকে আশায়। কালুর মেয়ে আশা করত তার বাবা ফিরে আসবে। আমার আব্বুর সাথে শেষ কথা হচ্ছে না, আমার আব্বু আমার শাড়ি কিনে দেবে আর ঘড়ি কিনে দেবে। ধরে নিয়ে যায় তখন আমি বাসা, আমার একটা ছেলে আসে, মুন্টু নামের একটা ছেলে আসে বলতেছে যে ভাই বাইরে ধরে নিয়ে গেছে। তখন আমরা এভাবে সারা রাত খোঁজাখুঁজি করি, আর পাওয়া যায়নি তারে। না পাওয়া গেলে তারপর 4 দিনের দিন তার এলাকায় আমরা নিজেরাই যাই সিটে, তার কাছে সরাসরি যাই বলে যে দাদা আপনার কাছে আমি আসছি, আমার আমি জানতাম যে সে নিয়ে গেছে। এরপর আমি জিজ্ঞেস করছি যে আমি আপনার কাছে বিচার চাই, আমার স্বামীকে কে নিয়ে যেতে পারি এলাকা থেকে ধরে নিয়ে, আপনার এলাকার তো আর কোনো সাহস লোক আসতে পারে না। তখন বলে যে ঠিক আছে, আমার হাত পা তো খুব বাঁধা, তা খুলে দাও, আমি মানে কেস করা হয়েছে তার সাথে, তা খুলে দাও, আমি তোমার স্বামীকে এনে দেবো। 1.5 থেকে 2 কেজি ওজনের একটা রান্দা, ওই রান্দা রয়েছে তার, ওই রান্দা দিয়ে কালুর গলাতে এরকম ফুল দিয়ে মাথাটাকে 2 টুকরা করে ফেলছে, এরকম বটা দিচ্ছে। বটা দেওয়ার পরে দিই এই পর্যন্ত ফুল দেওয়ার পরে এই নরলি কাটছে, তারপরে তো হচ্ছে যে হাত, এরপরে উঠে জায়গায় এরকম কোপ দিয়ে 2 টুকরা করে ফেলছে। 2 টুকরা করার পরে দিই, তখন ওই যে সিমেন্টের বস্তা আর ওই কালু, ওর রশির এক মাথা কিন্তু নৌকার সাথে বাঁধা আছে, নৌকার মিশিং দেওয়া, কিন্তু মিশিং এলা নৌকা। তখন ওই মাথাটা ফারুক জামাই নিয়ে যাওয়া হাতে, আর ওই অবস্থা নৌকা স্টার্ট দিয়ে একটু নদীর পাড়ের থেকে একটু দূরে যাই ওই অবস্থা ছাড়িয়ে দিল। শুধু এই পরিবার নয়, খুলনায় এরকম অন্তত 60টি পরিবার আছে যাদের কান্নায় খুলনার জমি সিক্ত হয়েছে, যাদের আহাজারিতে খুলনার বাতাস ভারী হয়েছে। ভৈরব নদীতে এদের লাশ ডুবিয়ে দেয়া হয়েছে। এদের কারো স্বামী, কারো বাবা, কারো ভাই এরশাদ শিকদারের নির্মমতার শিকার। গলায় ফাঁসি দিয়ে মারছে, মারিয়া মাছের জুড়িতে বরিয়া, আগে বস্তা বসছে, বরিয়া মাছের জুড়িতে নিয়ে গেছে। মাছের জুড়িতে নিয়ে গাড়ে মাছের গাট আছে, ওইখানে নিয়ে রাখছে। রাখিয়া জমার সিমেন্টের বস্তা, সেই বস্তা দিয়ে আর কি বাইন্দা নদীতে ফেলাইছে। লাশ পায়নি, লাশ নাই, তা ভাসতে যে ডুবারি ওই যে নদীতে নামছে, সেদিনকে 3টা সাত পাইছে, ওর ভিতরে তার সাত পাওয়া গেছে। আমার দাদের সেটা আপনার স্বামী ইন্নাসেলের মৃত্যু দেখছে জন্যই তাকে মেরে ফেলা হয়েছে। আপনারা কি এরশাদ শিকদার যে এরকম ভয়াবহ লোকজনকে মারে সন্ত্রাস করে এগুলো জানতেন আগে? হ্যাঁ, আমি কিছু কিছু জানতাম। কি কি জানতেন বলেন? যে উনি লোকজন মেরে ফেলায়, ওনার একটু কেউ কোন রকম সাধারণ অন্যায় করলে তার ক্ষমা করেন না। এ দেখেন আমার স্বামী গেছে, কিন্তু শিকদার বলছে আমার স্বামী তার টাকা পয়সা নিয়ে পালাই গেছে, পাকিস্তানে আজমির গেছে। আর আমারও বলছে কেস কামারি করো না, থানায় জিটি কিন্তু আমার করতে দেয়নি। আমি আর কি ছেলে মেয়ে নিয়ে বলছেন কান্দাকাটি করতাম, তখন শিকদার আমার বলছিল যে তুমি এই এলাকা চলে আসো, তোমার একটা ভাগা দেবো। আমার বলছিল একটা শেয়ানা মেয়ে আর একটা ছেলে, আমি কিন্তু কখনো যাইনি ওনার এলাকায়, কারণ আমি জানতাম একটু খারাপ নাকি, তারপর উনি মানুষ খুন করে, এগুলো জানতাম। ঘাটে গার্ড ছিল, নাইট গার্ড, ইনসাফ, খালেক, এরা ছিল নাইট গার্ড। আপনি মদ টদ মাদক ব্যবসা করতেন? না, মাদক ব্যবসা আমি জীবনে করিনি। কিসের ব্যবসা? ফেন্সিডিলের ব্যবসা? না, করি না, আমি ঘাটের ব্যবসা করতাম, ফিজিক্যাল ব্যবসা করতাম, বললাম তো আপনাকে। এদের এই 3 জনকে আপনি মারছেন একদিন? না, খুন খারাপি করছি কিনা আপনি কেস কামারিতে দেখেন, আমি খুন বা চাঁদাবাজি করছি কিনা। খুলনা মেট্রোপলিটন পুলিশের জন্ম হয়েছে 1986 সালের জুন মাসে, 1 জুন, এবং তারপর থেকে এইবার যে অ্যারেস্ট হলো, এই মাঝখানে আর কখনো সে অ্যারেস্ট হয়নি। অথচ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা তদন্তাধীন ছিল এবং পেন্ডিংও ছিল এবং ট্রায়ালে বিচারও ছিল। আমার কাছে যে কাগজ আছে তাতে আমরা দেখেছি অন্তত 58 থেকে 60টা মামলা তার বিরুদ্ধে আমাদের নথিতে আছে।
আমি আশা করি সে 25 থেকে 30টার মতন হত্যা করছে। তারপর তার আগে আমি আছি তো 10-12 বছর, তার আগের থেকে বয়সে অনেক নিরীহ লোক কিন্তু ওই এলাকাতে তার বয়সে কিন্তু কথা বলতে পারে নাই, এলাকা ছাড়ি চলে গেছে। কিন্তু আমি আসার পরে 25-30টার মতন করছি, কিন্তু তার মুখে শুনছি যে 50-60টার উপরে সে হত্যা করছে। এই সেই বরফকল, এখানে নিয়ে এসে হত্যা করা হতো প্রতিপক্ষকে। বিভিন্ন টর্চার সেন্টার এটা সেটা করে রাখছে। না, এমন কিছু ওখানে নাই, সব কোনো অন্ধকূপ ওখানে কিছু নেই। আপনি মানুষকে খুন করে সিমেন্ট দিয়ে চাপ করে ওই যে ভৈরব নদীতে ফেলাই দিতেন। ওই রশি দিয়ে এইভাবে ফ্যাস দিয়ে এইভাবে উঠে দুজনের 2 মাথা টানলে, এক মাথা টানতেছে পারো আর এক মাথা টানতেছে লিয়াকত কষ্ট। টান দেওয়ার পরে শুয়ে পড়ে ওই ছেলেটা। শুয়ে পড়ার পর তখন গ্যাস শিখের ওই বুকের উপরে উঠে ওই একই অ্যাসা শিখের তো নিজেরই ওয়েট এসে 2 মনের উপরে, তো ওই অবস্থায় উঠে আর প্যান্ট শার্ট করা ছিল অ্যাসা শিখের সুপাই, ওই অবস্থা উঠে ওই পাড়াইয়ে এগুলো বাঙি টাঙি ফেললো আর মাথাতে বাঁধলো। আর ওই সিমেন্টের বস্তাগুলো তো আগেই বান্দি করে রেডি করে রাখছে ওই নদী আর করে যে 2জন ভিতরে আছে, মাথাতে বাঁধলো। বাঁধার পরে দিই তারপরে দিই হাত বাঁধলো আর পা বাঁধলো, মানে রশি দিয়ে বাঁধার পরে 100 শিক্ষার আর জামাই ফারুক খান এই 2জনে আর ওই যে নুরি আছে এই 3জনে। 100 শিক্ষার আর জামাই ফারুক 2 মাথা আর সিমেন্ট যে জায়গাতে মাঝখানে ওই জায়গাতে নুরি এরকম হাত দিয়ে লাগাই নদীতে ফেলা দিল, নদী পার থেকে। এই হলো ফাঁসির মঞ্চ। এখানে নিয়ে এসে ঝুলিয়ে মারত নিরীহ জনসাধারণকে। এই ঘরে ওরা লোকজন ধরে আনে, কার নাম এগুলো বলে শিকদার, আশা বলে শিকদার। তারা এখানে আনে লোকজন মারামারি করতো, মারতো, ফাঁসি দিত। কিভাবে দিত? রশি ঝুলানো ছিল, এখন তো দেখি রশি ঝুলানো ছিল, সেটাতে ফাঁসি দিত। এই হলো এরশাদ শিকদারের বালাখানা। এখানে নারীদের সম্ভ্রম হানি করা হতো। আপনার নিজের প্রথম স্ত্রীর সর্বনাশ আপনি করেছেন। কয়টা বিয়ে করছেন জীবনে? 2টাই বিয়ে করছি। 2টা? জি। দুর্গাটা কে ছিল? দুর্গাকে আমি কাউকে চিনি না। চেনেন না কাউকে? আরো 2টা স্ত্রী তার, এটাই তো একটা নির্যাতন মেয়ের প্রতি। তখন শুনি যে বিয়ে করছে। এই যে উনি ওনাকে তো বিয়ে করেছে, তখন আমি ছিলাম না। তো একটা ভালো লোক কখনো এরকম করতে পারে? আপনার কি মনে হয় মা হিসেবে? কত নম্বর স্ত্রী? আমি তো জানি যে আমি সেকেন্ড। আপনি জানেন এটা? আর এমনি এখন তো আমি অনেক কিছু শুনি, এখন কি করে বলবো। আমি শুনেছি যে দুর্গা নামে একটা মেয়ে ছিল, কিন্তু সে কখনো বিয়ে করেনি। এমনি সম্পর্ক করেছে? এরকম তো অনেক দুর্গা আছে নিশ্চয়ই। সেটা আমি কি করে বলবো, তার সেই জানে যে কয়টা দুর্গা তার কাছে আছে। বললাম তো সে বিয়ে করেনি, এমনি বান্ধবী থাকতে পারে। থাকতেই পারে। এই হলো মাগুর পুকুর। এখানে রাক্ষসী মাগুর চাষ করত এরশাদ শিকদার। এই হলো কবরখানার অন্ধ কুঠুরি। এখানে এরশাদ শিকদার তার অবৈধ অস্ত্র রাখত। বস্তুত 4 ও 5 নম্বর ঘাট সংলগ্ন এই বিস্তীর্ণ রেলওয়ের জমিতে ছিল এরশাদ শিকদারের রাজত্ব। এখানে ভয়ে কেউ আসতো না, কেউ আসতে চাইলেও আসতে দেয়া হতো না। আপনার প্রথম নাম ছিল রাঙাচোর, রাঙাচোর থেকে আপনি কুলি হয়েছেন, কুলি থেকে আপনি মানুষের হাত কাটছেন, লুটপাট করছেন, তারপর নারীদের সম্ভ্রমহানি করেছেন। আপনি একজন ঘৃণ্য মানুষের অযোগ্য। আপনি একটু তদন্ত করে দেখেন আমার ওয়ার্ডে, যে ওয়ার্ডে আমি তো পুলিশ করছে, আপনি দেখেন, আপনি নিজে তদন্ত করে দেখেন আমি সৎ না অসৎ। এরশাদ শিকদার সন্ত্রাস, এরশাদ শিকদার একজন খুলনার নাম করা সন্ত্রাসী। এরশাদ শিকদার খুনি, সন্ত্রাসী জগতের সম্রাট। এরশাদ শিকদারের সর্বশেষ শিকার খালিদ। খালিদকে হত্যার সময় কোনো রকমে বেঁচে যান মুনির এবং তার ভাই চয়ন। মুনিরের গাড়ি ফেলে দেয়া হয় ভৈরব নদীতে।
ফোনটা আমি রিসিভ করি, আপনি একটু শেখদার সাহেবের সঙ্গে কথা বলেন। শেখদার সাহেব ফোন দিল, হ্যালো মনি, বলছে হ্যাঁ ভাই তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল, এখানে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ বসা আছে, তুমি যদি আসো। ডাকাইতের পরে আর আমার তো বললো যে কি যে পুলিশ ব্যারাকের সামনে তুই ডিউটি করবি, মনির আসবে শুনিস। মনির কিনা না অন্য কেউ তা দেখিস, কিন্তু গাড়ি চারা করে জিজ্ঞেস করিস। যখন ওই বরফপালের সামনে গেলাম তখন ওর লোক হাতুচু করলো, ওখানে আমরা গাড়ি ব্রেক করলাম, মোটরসাইকেল ওখানে থামানো হলো। তারপরে সেটা দেখি দূরের থেকে আমাকে ডাকছে, মনি সাহেব এখানে এখানে আসো। গেলাম, কি ব্যাপার ভাই? এরকম তো বললেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, এখানে তো কেউ নেই, বলে আপনার সঙ্গে একটু ইয়ার্কি করছি। আসি বললো যে কি হে মনির বাইঞ্চ, তুই এত বড় সাহস হলে তুই আমার এলাকাতে তুই গাড় ডাকলি। তখন আমি বললাম যে ভাই এখনো আমার সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি, কেন আমি পাইছি এটা সত্য, কিন্তু এখনো আমার সঙ্গে তাদের কোনো চুক্তি নামা হয়নি। হাত পুরো করে দিতে হবে, লোকজন যা আছে সব ফ্লোরে পিটা। এসব কি হয়েছে আপনার? মাথা খারাপ হলো নাকি? কি ব্যাপার, আমাকে কেন মারতেছে? মারধর করার পরে মনিরের পাও ভাঙি ফেলে 20 কেজি ওজনের একটা বইয়ান আছে, ওই সামনে বাবুর দোকান, ওই বাবু বাইক তুলে দিল ওই বইয়ানটা, এ দিয়া ফারুক জামাই লিয়াকত লস্কর মনিরের পাও ভাঙি দিল গুড়ি গুড়ি করে, আর খালিদের পাও এবং ডাইন হাত ভাঙি দিল, আর খালিদের বুকের উপরে উঠে শিক্ষকের হাতে ওই রাইফেল বুকের উপরে উঠে পার আসছে, আর আবার নামিয়ে ডাইন পাও দিয়ে জোরে জোরে বুকের মাঝে লাফি দিচ্ছে। কি করে এখান থেকে আসবো, আমিও নিজে আমার পায়ে বল পাচ্ছি না। আমি বরফতলার দিক তাকায় দেখলাম ভিতরে খালিদ ওরে মারতেছে, এবং খালিদ এই বুকের পরে শেষে গেল হচ্ছে। খালেদ তো আপনার নিশ্চয় ছিলেন না? হ্যাঁ, খালিদ কি চিনি। ছিলেন খালেদকে? খালেদ মারা গেল কিভাবে? খালিদ আমাদের লোক ছিল, মদ খেয়ে মারামারি হয়েছে, চেয়ারে পিটিয়ে হাসপাতালে এসে মারা গেছে। মারামারি হয়েছে, লাশ ওই গাড়ি ফেলাই দিয়েছে, কিন্তু লাশ তো করেনি এখানে। গাড়িটা আপনি ফেলাই দিয়েছিলেন? আমি ফেলাইনি। তাহলে আপনার লোকরা ফেলাইছিল? আর যারা যারা মারামারি করেছে তারা ফেলেছে। আপনার লোকরা? তারা আমার লোক ছিল। তারা তার মানে আপনার গ্রুপের সন্ত্রাসী লোক আছে? আমার গ্রুপে সন্ত্রাসী লোক নাই। তাহলে তারা মারামারি করে কেন? ভালো লোক মারামারি করে নাকি? মদ খেলে সবাই মারামারি হয়ে থাকে। পুলিশ ছিল তার হাতের পুতুল। এমন অনেক পুলিশ কর্মকর্তা আছেন যারা এরশাদ শিকদারের কাছ থেকে নিয়মিত মাসোহারা পেতেন। যে ওসি আছে বর্তমানে, এই ওসির আগে যে শাহাবুদ্দিন সাহেব ছিল, ওসি শাহাবুদ্দিন, খালিদ মার্ডার কেস যত সম্ভব উনি ওনার হাতেই নিচ্ছে। তা এই ধরনের ওসি, তারপরে দারোগা, তারপরে বর্তমান দারোগা আছে আপনাদের আনোয়ার আলমগীর দারোগা, তারপরে একটা সিজার সিলিন্ডারের কিছুদিন আগে এই যে এই যে এখন যে পুলিশের ধরা পড়ছে, এই ধরা পড়ার কিছুদিন আগে ডিসি সাউথ এবং নর্থ এদেরকে টাকা দিচ্ছে। যখনই পুলিশ লাইনে যে কোনো অপারেশনের জন্য ফোর্স রেডি হতো, তখন এই খবরটা কিন্তু চলে যেত তার কাছে। হয় ম্যানুয়ালি গিয়ে ফিজিক্যালি গিয়ে দিয়ে আসতো, মোটরসাইকেলে গিয়ে, অথবা টেলিফোন করে বলে দিত যে রেডি হচ্ছে। ইনফ্যাক্ট সে হয়তো জানে না যে ফোর্সটা কিসের জন্য রেডি হচ্ছে, যে আমরা কি ঘাট এলাকায় যাবো সেই ইনফরমেশন হয়তো সে জানে না, কিন্তু এখানে যে ফোর্স রেডি হচ্ছে এই ইনফরমেশনটা কিন্তু চলে যেত। এটা এমন হতে পারে যে আমরা ঘাটের জন্য রেডি করি না, অন্য কোনো পারপাসে রেডি করেছে, কিন্তু এই ইনফরমেশন দেওয়ার লোক ছিল তার। তো তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, এবং আরো কিছু আমাদের ইনকোয়ারি পেন্ডিং আছে, সেগুলো শেষ হলে আমরা ব্যবস্থা নেব। এটা অ্যাকচুয়ালি একটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা অনেকদিন থেকে সন্ত্রাসের কাছে কেন যেন আত্মসমর্পণ করে আসছি। যেভাবে সবাই মিলে এবার আমরা সন্ত্রাসকে অ্যাটাক করলাম, সেটা আগে কোনো একটা কারণে হয়নি, অনেক জায়গায় এখনো হচ্ছে না, আমি স্বীকার করি। তো এটার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেখানে আপনার NSI, DGFI, আমার পুলিশ হেডকোয়ার্টার অফিসারেরা সবাই এগুলি পুঙ্খানুপুঙ্খরকে দেখা হবে। দেখার পরে যদি কেউ দায়ী সাব্যস্ত হন, তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমরা এটা অ্যাকশন নেওয়ার জন্য আমাদের সুপারিশ সরকারের কাছে অবশ্যই বলবো, কারণ আমরাও এই ধরনের অফিসার আমাদের মধ্যে চাই না। একটা সময় মনে করা হতো যে এরশাদ শিকদার ধরা ছোঁয়ার বাইরে,
তাকে কেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু সন্ত্রাসীকে একদিন মাথা নত করতে হয়। এরশাদ শিকদার ধরা পড়ে, সেই সঙ্গে ধরা পড়ে লিয়াকত লস্কর সহ তার বেশ কিছু সহযোগী। আপনি অনেকদিন আত্মগোপনে ছিলেন? না, আত্মগোপন ছিলাম না। কেন? আমি ট্রিটমেন্টে ছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ট্রিটমেন্টে ছিলেন? জি। তারপর ফিরে আসার পর আমি সারেন্ডার করলাম। জয়নাল মার্ডার কেসে তো আপনি একদিনও অ্যাটেন্ড করেননি, তারপর শেষে আপনাকে অ্যাটেন্ড করার প্রয়োজন দেখা যাচ্ছে, তখন আপনি সারেন্ডার করছেন। জয়নাল মার্ডার কেসে পুলিশ সমারোহ কেস করছে, তারপর আমরা আসামি হয়েছিলাম। তারপর আপনি কোর্টে প্রথমে অ্যাটেন্ড করেননি? আমি তো প্রথম পলানো ছিলাম। পালানো ছিলেন? জি। একটু আগে বলে ইন্ডিয়া ছিলেন, পালানো নাই আপনি? কখন? এই যে পালানো থাকলেন আপনি, পালানোর পর আবার সারেন্ডার করলেন কেন? বললাম আইনকে খুব শ্রদ্ধা করি। প্রথমে পালালেন কেন? প্রথম পালালাম যে এরকম কেস কামারি এতগুলি মামলা করতো না, তখন কেস কামারি ট্রায়াল ফেস করলো। আপনি আইনে বিশ্বাস করেন, ভদ্রলোক বললেন, আপনি লুচ্চামি করেন না, বদমাইশি করেন না, তো আপনি প্রথমে পালালেন কেন? ভয় পালাইছি। আইনের প্রতি সৎ, আইনের প্রতি আস্থাশীল লোক কি পালায়? যে হান্নান মামলা করছিল বেশ কয়েকটা মামলা, এই মামলা ভয় পালাইছিলাম আমি। সরেজমিনে অনুসন্ধান চালায় বরফকল সহ 4 ও 5 নম্বর ফেরিঘাট সংলগ্ন বিস্তীর্ণ। 27 সেপ্টেম্বর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা সফর করলে পরিপ্রেক্ষিত দল এরশাদ শিকদারের নৃশংসতার আলামত সহ ব্যাপক চিত্র ধারণ করে, গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার। 6 অক্টোবর এরশাদ শিকদারকে রিমান্ডে আনা হলে পরিপ্রেক্ষিত তার সাক্ষাৎকার গ্রহণ করে। দীর্ঘ এই সরেজমিন প্রতিবেদনের মাধ্যমে পরিপ্রেক্ষিত সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে গণসচেতনতা সৃষ্টির কাজটি করতে চেয়েছে। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমাদের অর্থনৈতিক এবং জাতীয় উন্নয়নের একটি অন্যতম পূর্ব শর্ত। নতুন শতাব্দীতে আমরা চাই একটি সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দীর্ঘদিন এদেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক ব্যবস্থা না থাকার ফলে সমাজে অনেকেই অবৈধভাবে অনেক সম্পদের পাহাড় গড়েছেন, সন্ত্রাসের মাধ্যমে গড়েছেন অর্থ। সন্ত্রাসীরা ছিল শক্তিধর। অগণতান্ত্রিক, জবাবদিহিহীন ব্যবস্থায় বেড়ে ওঠা এমনই এক সন্ত্রাসীর নাম এরশাদ শিকদার। খুব দুশ্চরিত্রের লোক ছিল, আমরা ভয়তে এই অঞ্চলে আসতাম না, কেউই আমরা আসতাম না। মোটামুটি কোন সময়ের জন্য আমরা দিন বা কি রাত আমরা এই অঞ্চলে হাঁটা চলা করতাম। এই যে খুলনার এই যে ব্যবসায়ী কেন্দ্র, এই ব্যবসায়ী কেন্দ্র খুলনার থেকে আজকে যে ওই নপাড়ায় চলে গেছে, এর মূল ঘটনা সেখানে। তার পার্সেন্টেজ দিতে হবে, কেউ যদি মাল কেনে এইখানে মাল আটকায় রেখে ওই তার টাকা দিয়ে নিতে হবে আগে, তারপরে ওই মাল নিয়ে যেতে হবে। ব্যবসায়ীরা এখান থেকে দোকান গুটাই নিয়ে ব্যবসায়ী কেন্দ্র উঠে গেছে। 48 বছর এখানে বসবাস করি, আমি অবশ্যই খুলির মতো পবিত্র ছিলাম। এই যে আপনারা জানতেন দুশ্চরিত্র, কোনো সময় পুলিশকে বা থানাকে? এগুলো পুলিশকে আমরা বলার কোনো ইয়ে রাখি না, তার কারণ যদি জানতে পারতো যে আমি বলছি বা আমি এটা ইনফর্ম করেছি, তাহলে দেখা যেত যে আমার মতন মানুষের যেখানেই থাকি আমার উঠে নিয়ে এসে হয়তো ডেট করে। হ্যাঁ, ঠিক। এই ভয়ে কেউ আসতো না, মুখও খুলতো না ওনার জন্য। বর্তমান পুলিশ অনেকে ভয়তে মুখ খুলতো না, কারণ যাকে মুখ খুলতো, যে সাক্ষী তো তাকে এইভাবে মেরে ফেলতো। এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার আগে এরশাদ শিকদারের সন্ত্রাস, হত্যা, নারকীয় তাণ্ডবের ভয়াবহতার চিত্র অনেকেই জানত না। এরশাদ শিকদারের হত্যা আর সন্ত্রাসের ব্যাপ্তি যে কত লোমহর্ষক এবং ভয়াবহ সে কথা প্রথম জানায় তার এক যুগের সহযোগী প্রধান দেহরক্ষী নূর আলম। যারা জব করার দরকার জব করে, যারা গুলি করার দরকার গুলি করে, যারা ফাঁসি দেওয়ার দরকার ফাঁসি দেয়। এই দিয়ে তো ওই জামসিমিত বান্দি নদীতে পালা যায়। এরপর বেরিয়ে আসতে থাকে নৃশংসতার একের পর এক বিবরণ। এই বিবরণ এরশাদকে এই সময়ের সবচেয়ে ঘৃণ্য নরপিশাচে পরিণত করেছে। এরপর সবাই মুখ খুলতে শুরু করে। 15 বছর আগের ঘটনা, তাই আমার এই মন্দিরে এখানে বসে ডাকলো, আমি গেছি। কে ডাকলো? এরশাদ শিকদার। আমার ডাকতেছে, আমি গেছি, বলে আমাকে তোমার যাইতে হবে, অপারেশন যাইতে হবে। আমি না, আমি পারবো না, আমি যাইতে পারবো না। হ্যাঁ, এই সবাই বান আমার বান্ধে ফেলাইলো, বান্ধে ফেলাই দিয়ে আমার দুইটা হাত একটা কাঠের বাইর থইয়া একটা দালা কাঠাই দিয়ে কাটিয়ে ফেলাইছে, তারপর পাথর দিয়ে আবার এই পাও এই যে শেষে ফেলাইছে, পাওটাও ভাঙ্গা আমার। তারপর সেইভাবে দীর্ঘদিন কষ্ট ক্লাস করতেছি। আপনি পুলিশকে বলেননি? পুলিশকে বলার এখানে মুখ ছিল না আমার, কাউকে আমার মাঝে ফেলাইতো। ওই শিববেরির মোড়ে আমি এরকম বসা, চা খাচ্ছি,
তখন এরা 20-25 জনে যাইয়া আমার ঘিরে ফেলে, 3 জন আমার ধরে। 3 জন কারা নাম জানেন? 3 জন, হ্যাঁ। কারা? আবুল আর রফিক ছিল, সে মারা গেছে, আর সরব ছিল, সেও মারা গেছে। এরা 3 জন আমার ধরে, আর এসে তো আমার প্রথম কোপটাতে আমার এই ডাইন চোখে এরশাদ। আচ্ছা, কোপ দেওয়ার পরে আরো আমার গায়ে 5টা কোপ থাকে। এই ঘেডির উপরে কোপ আছে, এই যে কোপ আছে, এই যে কোপ আছে, এই কোপাই আমারে শিববাড়ির মোড়ে ফলাই দিয়ে চলে যায়। আর যারা মারা গেছে তাদের অনেক পরিবার জানতেই পারেনি তারা কোথায়। নূর আলমের বক্তব্য থেকেই প্রথম জানা যায় এরশাদ শিকদার তাদের হত্যা করেছে। এর আগে এই পরিবারগুলোর জীবন কাটত ধুঁকে ধুঁকে আশায়। কালুর মেয়ে আশা করত তার বাবা ফিরে আসবে। আমার আব্বুর সাথে শেষ কথা হয়েছিল, আমার আব্বু আমার শাড়ি কিনে দেবে আর ঘড়ি কিনে দেবে। ধরে নিয়ে যায়, তখন আমি বাসা, আমার একটা ছেলে এসে, মিন্টু নামের একটা ছেলে এসে বলতেছে যে ভাই ভাইরে ধরে নিয়ে গেছে। তখন আমরা এভাবে সারা রাত খোঁজাখুঁজি করি, আর পাওয়া যায়নি তারে। না পাওয়া গেলে তারপর 4 দিনের দিন তার এলাকায় আমরা নিজেরাই যাই ছুটে তার কাছে সরাসরি যাই, বলে যে দাদা আপনার কাছে আমি আসছি, আমি জানতাম যে সে নিয়ে গেছে। এরপর আমি জিজ্ঞেস করছি যে আমি আপনার কাছে বিচার চাই, আমার স্বামীকে কে নিয়ে যেতে পারি এলাকা থেকে ধরে নিয়ে, আপনার এলাকার তো আর কোনো সাহস লোক আসতে পারে না। তখন বলে যে ঠিক আছে, আমার হাত পা তো খুব বাঁধা, তা খুলে দাও, আমি মানে কেস করা রয়েছে তার সাথে, তা খুলে দাও, আমি তোমার স্বামীকে এনে দেবো। 1.5 থেকে 2 কেজি ওজনের একটা রান্দা, ওই রান্দা রয়েছে স্যার, ওই রান্দা দিয়ে এসে শিখদের কালুর গলাতে এরকম ফুল দিয়ে মাথাটাকে 2 টুকরা করে ফেলছে, এরকম বসা দিছে। বসা দেওয়ার পরে দিই এই পর্যন্ত ফুল দেওয়ার পরে এই নরলি কাটছে, তারপরে তো হয়েছে যে হাত, এরপরে উঠে জায়গায় এরকম কোপ দিয়ে 2 টুকরা করে ফেলছে। 2 টুকরা করার পরে দিই, তখন ওই যে সিমেন্টের বস্তা আর ওই কালু, ওর রশির এক মাথা কিন্তু নৌকার সাথে বাঁধা আছে, নৌকার মিশিং দেওয়া, কিন্তু মিশিং এলা নৌকা। তখন ওই মাথাটা ফারুক জামাই নিয়ে যাওয়া হাতে, আর ওই অবস্থা নৌকা স্টার্ট দিয়ে একটু নদীর পাড়ের থেকে একটু দূরে যাই, ওই অবস্থা ছাড়িয়ে দিলেন। শুধু এই পরিবার নয়, খুলনায় এরকম অন্তত 60টি পরিবার আছে যাদের কান্নায় খুলনার জমি সিক্ত হয়েছে, যাদের আহাজারিতে খুলনার বাতাস ভারী হয়েছে।